আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিন বিরতির পর আজ আমাদের অতিথি হিসেবে আবার আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহবুব ভাই, আপনি আমাদের আগের যে প্রোগ্রামটা যেটা হলো সেখানে একটা কথা বলেছিলেন, দুটো কথা। একটা হলো ডিসেম্বরকে আপনি একটা সময়সীমা বলেছিলেন যার সঙ্গে নাকি বিএনপির চাহিদার সঙ্গে মিলে যায় আপনার এই চাহিদাটা। বিএনপিও তাই বলছে, বিএনপির অনেক দর্শক এটা দেখে তারাও তাদের সঙ্গে আপনার বক্তব্য মিলে যাওয়া হয়তো আনন্দিত হয়েছে। কিন্তু আবার আরেকটা কথা, আপনার কি মনে হয় যে বিএনপিরা যেমন নির্বাচনটা চায় ডিসেম্বরের মধ্যে, বিএনপির সাধারণ সমর্থক কর্মী তারা কি তাদের নেতা তারেক রহমানকে সশরীরে এই দেশের মাটিতে দেখতে চায় না? যদি চায় তাহলে তারেক রহমান কেন আসছেন? যদি কি স্ট্র্যাটেজি কাজ করছে বলে আপনি মনে করেন? এগুলো স্ট্র্যাটেজি নাকি ব্যক্তিগত সীমাবদ্ধতা? আপনার কি মনে হয়? মানে রাজনৈতিক কোন কূটচাল নাকি রাজনৈতিক কোন ভুল? বলি, আপনি এটা কিভাবে বলি বিএনপি নেতাদের কথা না আমি বুঝি না, মানে এত মিস্টেরিয়াস, রহস্যপূর্ণ। একদিন দুদু ভাইয়ের সাথে আমি বসছিলাম খালেদ মহিউদ্দিনের সঙ্গে, মানে উনিও শেষ পর্যন্ত, যাই হোক ওটা করবো না। দেখেন, 5ই আগস্টের পরে সবাই মুক্তি পেয়ে গেল। কিরকম? আনসারুল্লাহ বাটের চিফ, তারপরে শিবিরের নেতা সে চট্টগ্রামের কি নাম ওনার, সে কনভিক্ট জঙ্গিরা ছেড়ে ছাড়া পেয়ে গেল, নানা রকম ছাড়া পেয়ে গেল না। এখন আমি আশা করছিলাম পার্সোনালি যে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটের আর ট্রাভেল ডকুমেন্ট হয়ে গেলে উনি চলে আসবেন। তা আমি যখন বিএনপি নেতাদের বলি যে আচ্ছা উনি আসলেন না কেন, উনি তো সেলিব্রেশনে যোগ দিবেন, তাই না? এত বড় একটা বিজয়, 16 বছরের ধারাবাহিকতা তো বিজয় হয়েছে, উনি সেলিব্রেশনে যোগ দিলেন না, ঘটনা কি? বলে যে ওনার তো লিগাল কিছু ব্যাপার আছে, আইনগত কিছু ব্যাপার আছে, এই সেই। আমাকে কিন্তু উল্টাপাল্টা বোঝায়। আমি একজনকে বলছি, দেখেন আমরা 53 বছর যাবৎ রাজনীতিটা অবজার্ভ করতেছি, আমাদের উল্টাপাল্টা বুঝেন না। লিগাল কোনো ব্যাপার থাকলে উনি দেশে আসবেন, দেশে আইসা উনি লিগাল ফাইটটা দিবেন, আইদার জামিন নিয়ে দিবেন, লিগাল ফাইট করবেন, অথবা আরেকটা সুন্দর উপায় আছে, প্রেসিডেন্টের এক কলমের কথায় ওনার সব জিনিস মাফ হয়ে যাবে। চিফ অ্যাডভাইজার সুপারিশ করবেন, হ্যাঁ, যে শুনেন, এক্সিকিউটিভ অর্ডারে একটা দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর এক্সিকিউটিভ অর্ডারে কতগুলি মামলা যাবে না, এটা কোনো হইল? ইউনূস সাহেবের মামলাগুলি কিভাবে হয়েছে? এগুলোকে লিগাল প্রসিডিউর হয়েছে? তো যাই হোক, আমি বলি দেন এইসব আমাদের বুঝাই দেন। হ্যাঁ, যদি লিগাল ফাইট দিতে হয় উনি দেশে আসবেন, দেশে এসে জামিন নিবেন এবং জামিন ইজিলি উনি জামিন পেয়ে যাবেন, তারপর উনি ফাইট দিবেন। অসুবিধাটা কি? এটা তো কোনো অসুবিধা দিচ্ছি না। তারপরে দুদু ভাই বললো যে হ্যাঁ, ওনার পার্সোনাল তো কোনো ব্যাপার থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল ব্যাপার থেকে তো থাকে, তাহলে এটা রহস্যময়। কিন্তু এটা রহস্যের কিচ্ছু না, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একেবারে পানির জলবদ্ধ। কিরকম সেটা? সেটা হচ্ছে, আমি খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করছিল কেন উনি আসতেছেন। সেটা হচ্ছে 2024 এর যে অভ্যুত্থান, এটা একটা নিঃসন্দেহে একটা গ্লোরিয়াস অভ্যুত্থান, কিন্তু স্পিরিটটা অনেকটা 1/11 এর স্পিরিটের মতো। যারা পেছনে যে মাস্টার মাইন্ডরা ছিলেন, 1/11 এর স্পিরিট কি ছিল? 1/11 এর স্পিরিট ছিল -2 থিওরি। এটা ছিল মেইন স্পিরিট, এবং সেটা মঈন সাহেবকে পার্সু করতে চাইছে, কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার কারণে পারেনি, মাসছে ইন্ডিয়ার কারণে পারেনি। ওদের খেয়াল আছে যে ওনাকে দিল্লিতে ডেকে নিয়ে গেছিল ইত্যাদি, এগুলি সবাই জানে। উনি পারেন না, উনি -2 থিওরিতে ছিলেন। এখন ওইটা ফেল করছে, তখন কিন্তু ইউনূস সাহেব একটা রাজনৈতিক দল করতে চাইছিলেন, এবং উনি শেষ পর্যন্ত এটা বাউন্স করছিলেন, মানুষ ইয়ে করেন। এটা ভালো, যেহেতু লোক রেসপন্ড করেন, উনি ভদ্রলোকের মতো ছেড়ে দিয়েছিলেন। তো এখন তো আর, তখন ছিল দল করে ক্ষমতায় গিয়ে আপনার অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলিকে মার্জিনালাইজ করে। আর এখন তো উনি ক্ষমতা পেয়ে গেছেন, অলরেডি পেয়ে গেছেন ক্ষমতা, উইদাউট এনি এফোর্ট, উইদাউট বিল্ডিং আপ এ পলিটিক্যাল পার্টি, উনি ক্ষমতা পেয়ে গেছেন। এবং ক্ষমতা পেয়ে গেছেন যখন, তখন যারা -2 রাজনীতিকরণের যারা প্রবক্তা, আপনারা জানেন, এগুলি আমি নাম বলে সূত্র বাড়াইতে চাই না, জানেন বিরাজনীতিকরণের প্রবক্তা কারা, মিডিয়াও আছে এর মধ্যে।
তারা একটা সুযোগ পেয়ে গেল, আরে একটা ট্রেন তো ফেল করছিলাম, আর একটা ট্রেন তো পাওয়া গেছে, হ্যাঁ আর একটা ট্রেন পাওয়া গেছে, এই ট্রেনে চড়তে হবে। তো এই ট্রেনে যদি চড়তে হয় তাহলে তো আপনাকে শুধু আওয়ামী লীগ মাইনাস করলে তো হবে না, তাই না? এটা এটা বাংলাদেশের পাবলিককে রিপ্রেজেন্ট করে ভোট আদায়ে তো আপনার চারটা দল, হ্যাঁ, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ, একটা জাতীয় পার্টি, একটা জামাত। জাতীয় পার্টি অবশ্য এখন মানে সেইভাবে আর নেই। আওয়ামী লীগ কতটা আছে সেটা মানে যদি গণভোট হয় কিংবা যদি ইলেকশনে তাদের পার্টিসিপেট করতে দেওয়া হইতো তাইলে এটা বোঝা যাইতো। যেহেতু তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না যদি মানে বিচারের আগেই ইলেকশন হয়। ইলেকশন কবে হবে আমরা নট শিওর। তো এখন -2 থিওরি কার্যকর করতে গেলে তো আপনাকে আওয়ামী লীগকেও মাইনাস করতে হবে, বিএনপিকেও মাইনাস করতে হবে, দুটো মেজর দল, তাই না? তো এইটার অংশ হিসাবে যেহেতু বিএনপির নেতা হচ্ছে তারেক রহমান, আপনি যে প্রশ্নটা করলেন যে উনি কেন আসতেছেন, সিম্পল, ওনাকে আসতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, অনেকে বলে যে এটা সিকিউরিটির প্রশ্ন। হ্যাঁ, যেমন উনি অ্যাসাসিনেটেড হইতে পারেন, গুপ্ত হত্যা হইতে পারেন, যেমন পাকিস্তানে আপনার এই যে কি ওটা বেনজির ভুট্টো থেকে শুরু করে আরো অনেক কিংবা ধরেন রাজীব গান্ধী যেভাবে অ্যাসাসিনেটেড হয়েছে, হ্যাঁ এরকম হইতে পারে। তার গুপ্ত আসতে কে দিচ্ছে, কে আপনি বলেন আসতে দেওয়া হচ্ছে না, কে কে তাকে মানা করছে? এইটা তো শুনেন, এইটা ফিকটিশিয়াস ক্যারেক্টার, এটা কে এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে একটা শক্তি যে আসতে দিচ্ছে না, আমি যদি তাকে আসতে দিতে চাই উনি আসবেন না কেন? কিসের সিকিউরিটি প্রবলেম? বিএনপি এত যে বড় দল, এই যে মানে আপনি তো একটা সাহসী সাংবাদিক, আপনার কোনো সিকিউরিটি আছে? আপনাকে কেউ কি আঘাত করতেছে বা আমাকে কেউ আঘাত করতেছে? আমাদেরকে যদি আঘাত না করে তাহলে তারেক রহমানের মতো একজন নেতা, বড় নেতা, হ্যাঁ, তাকে মানে গুপ্ত হত্যা হয়ে যাবে, উনি তাকে হত্যা করবে, এই যুক্তি আমি মানি না। এই যুক্তি আমি মানি না। যেমন ধরা যাক আপনি যেটা বললেন যে -2 ফর্মুলার সঙ্গে যারা ছিল তারাও হয়তো চাইতে পারে, তারা হয়তো সক্রিয়, সেটাও তো সক্রিয়, কিন্তু তারেক রহমান যদি না আসেন তাহলে তো তাদের যে ষড়যন্ত্রটা সেটাই তো বাস্তবায়িত হওয়া সহজ হবে। উনি যদি ফিজিক্যালি থাকেন তাহলে তো সেই ষড়যন্ত্রটা এবং উল্টো ছেটে হতে পারবে। উনি না এসে সে -2 ফর্মুলার বিপক্ষে কি কাজ করছে? এইটা শুনেন, এইটা একটা বিলিয়ন ডলার কোশ্চেন, রাদার ট্রিলিয়ন ডলার কোশ্চেন। উনি কেন আসতেছেন না? কারণ ধরে উনি যদি অগাস্টের মাসে চলে আসতেন, বাই দ্য এন্ড অফ অগাস্ট, তাহলে তো হোল নেশন আপনার ওনার গ্রিপে চলে আসতো। নাও ইট ইজ টু লেট। এই চাঁদাবাজি করে এবং কতগুলো অপকর্ম করছে আর কি, হ্যাঁ, এবং রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এবং এসব চাঁদাবাজি, দখলবাজি করে টোরে ইমেজ এখন মানে হাফ অফ দি ইমেজ ইজ ড্যামেজড আমি মনে করি। কিন্তু ওই সময়টা তো তাদের একটা পরিচ্ছন্ন ইমেজ ছিল। হাফ অফ দি ইমেজ ড্যামেজ হয়ে গেছে কি কার ইমেজ? দলের ইমেজ, দলের তারেক রহমানের না, দলের ইমেজ। তারেক রহমান বরং কিছু বহিষ্কার করে কিছু করে টোরে কিছুটা রিকভার করার চেষ্টা করছে। এখন কথাটা হলো যে মানে তখন তো অগাস্ট মাসের শেষে যদি উনি আসতেন তাহলে তো পুরো জাতির নেতৃত্ব ওনার হাতে চলে আসতো। হ্যাঁ, জিরো আওয়ারে ছাত্রদের হাতে ছিল, জিরো আওয়ারে ধরেন যে ছাত্র যারা অথবা মাস্টার মাইন্ড যারা ছিল তাদের হাতে ছিল, কিন্তু এর পর কিছুদিন পর যদি উনি চলে আসতেন তাইলে কিন্তু ওইটা তারা কোনো শিফট করতো, এবং এটা যে শিফট করতো এটা আমরা একটা মানে দিয়ে বুঝাইতে পারি আমরা। যেমন ধরেন বেগম জিয়া যখন লন্ডন থেকে আসলো, আমরা দেখলাম যে এয়ারপোর্টে মানে মানুষের যে ভিড়, তাই না? তো খালেদা জিয়া তো ফিজিক্যালি নেতৃত্ব দেওয়ার মতো সেভাবে খুব ফিট না, কিন্তু একটা সিম্বল অফ কি বলে ইউনিটি, মানে দলীয় সিম্বল অফ ইউনিটি, সবাই সেখানে গেছে নোয়িং ফুললি যে উনি ওইভাবে নেতৃত্ব দিতে পারে। মানে ডিফ্যাক্টো নেতা হচ্ছে তিনি, আর রিয়েল নেতা হচ্ছে আপনার কি বলে তারেক রহমান, এটা তো সবাই জানে, তাই না? তারপরেও ওনার প্রতি যে এত সম্মান, তাহলে উনি যদি এইভাবে ওয়েল রিসিভড হন, তাহলে তারেক রহমান যদি বাই দ্য এন্ড অফ অগাস্ট আসতেন তাহলে কি পরিমাণে ঢল নামতো এবারে ভাবেন। আরেকটা জিনিস ভাবেন, আমি নিজে এটা চিন্তা করি,
যে আপনি ধরেন কথার কথা, তারেক রহমান লাইফ থ্রেট মনে করতেছেন, ধরা যাক, মানে কথার কথা আর কি, এটা হবে না এটা আমি বিশ্বাস করি, ধরা যাক ওনার উপর কোনো একটা গুলি চললো, ওনার গায়েও লাগলো না, ওনার গায়ে পাশ দিয়ে 2 হাত পাশ দিয়ে একটা গুলি চলে গেল। আপনি ভাবেন তো দুনিয়া জোড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইমেজ বলতে কিছু থাকবে? আর থাকবে তো না। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার তো নিজের মুখ রক্ষার জন্য তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। I disagree. আসলে I respectfully disagree. কারণটা কি? I respectfully disagree. এই সরকারের 2 কান কাটছে। এক কান কাটা যায় রাস্তার কিনার দিয়া, 2 কান কাটা যায় রাস্তার মধ্য দিয়া। ঠিক আছে? তার কোনো মানে নাই, আমার 2 কানই কাটছে। দেখুন সবাই, কয়েকদিনের ঘটনা প্রবাহে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের আর মানে কি আগলে রাখার মতো আর কিছু নাই, সবকিছুই এখন এক্সপোজ হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু এক্সপোজ। এবং কতগুলি ঘটনা তো মানে বিস্ময়কর ঘটনা ঘটছে, যাক এগুলি আমি বর্ণনা করতে চাই না। এই মুহূর্তে তারেক রহমানকে কেউ গুলি করবে, আর মানে তার পাশ দিয়ে গুলি যাবে এবং সরকার একেবারেই মানে ড্রাস্টিক্যালি মেজারে চলে যাবে, করে যাবে, এইটা আমি বিশ্বাস করি না। এই ধরনের ঘটনা মানে তারেক রহমানের মতো অত বিগ পার্সোনালিটি না সবাই, কিন্তু এই ধরনের ঘটনা তো অহরহই ঘটতেছে, মব ভায়োলেন্স থেকে শুরু করে। হ্যাঁ, আপনি দেখেন একদম শুরু থেকে যেমন ধরেন যে তোফাজ্জল একটা ইনোসেন্ট ছেলে, তাকে খাইয়ে দাইয়ে খাওয়া দাওয়া করে ঢাকা ইউনিভার্সিটি যেভাবে হত্যা করলো, এবং সে তো কোনো আওয়ামী লীগ না, সে তো কোনো না, কিন্তু চিফ অ্যাডভাইজার একটা স্টেটমেন্ট আমরা দেখিনি। হ্যাঁ, অথচ উনি আবু সাইদের বাসায় গেছেন ইত্যাদি। আবু সাইদ তার একটা হিরোইক রোল ছিল, কিন্তু তোফাজ্জলের ব্যাপারটা তো মানুষকে ভীষণভাবে নাড়া দিচ্ছিল, কিন্তু উনি একটা স্টেটমেন্টও করেন না। এবং এরপরে যত ধরনের মব ভায়োলেন্স আছে, হ্যাঁ, উনি তো কোনো মানে অ্যাকশন নিবেন, উনি স্টেটমেন্ট পর্যন্ত দেন। কারণটা কি না দেওয়ার? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে উনি অ্যালাউ করছেন ইন দি সেন্স, উনি হয়তো, আমি এটা বলে, এটা খুবই খুবই নির্মম সত্য আমি বলতে চাই, সেটা হচ্ছে উনি হয়তো এরকম ভাবতেছেন যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা আলট্রা ইসলামিজম ডেভেলপ করুক ইত্যাদি, তাইলে আমি পশ্চিমাদের বুঝাইতে পারবো যে দেখো এরা হয়ে গেছে, ইলেকশন দিলে এরা ক্ষমতায় আসবে, সুতরাং ইলেকশন আপনারা যদি বলেন ইলেকশন দিব তাহলে দেই, আর যদি না দিতে বলেন দেই, আপনারা কি বলেন। তখন তো পশ্চিমারা বলবে যে আলট্রা ইসলামিস্টরা যদি যে ইলেকশনে আলট্রা ইসলামিস্টরা ক্ষমতায় আসবে সেই নির্বাচন দিবেন কেন, বাদ দেন ইলেকশন। আমার তো এইটা মনে হইতেছে, মানে আমি খুব রুডলি বলতেছি এটা জিনিসটা। না, আপনি একটু রুডলি বলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানে শেষ করবো, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবং আমার মনে হয় যে জনাব মাহবুব কামাল যে কথাগুলি বললেন এটাও আতঙ্কিত হওয়ার মতোই, যে আমরা তো অন্যরকম ভেবেছিলাম, আমরা তো এই সরকারের কাছে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা অধ্যায় তারা রচনা করবেন এটা চেয়েছিলাম, কিন্তু এখন যদি যা দেখছি এবং যে সমস্ত ইঙ্গিত পাচ্ছি, এটা তো আমার কাছে খুব সুবিধা মনে হচ্ছে না। আপনারা ভাবুন, আপনারা মতামত লিখুন, আপনাদের মতামত নিয়ে আগামী আমরা কথা বলবো। এখন এই পর্যন্তই। মাহবুব কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান শোনার জন্য। আল্লাহ হাফেজ।